বাংলাদেশি সন্দেহে কলকাতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গণপিটুনি। সফলভাবে লক্ষ্যবস্তু ধ্বংস করল ইরানের অ্যান্টি-শিপ ক্রুজ ক্ষেপণাস্ত্র। ফোন ট্যাবলেটে রাষ্ট্রীয় অ্যাপ বাধ্যতামূলক করল রাশিয়া। ট্রাম্পের 50% শুল্কারোপে উজ্জ্বলতা হারাচ্ছে ভারতীয় হীরাশিল্প। মারা গেছেন বিশ্বের সবচেয়ে দয়ালু বিচারক নামে খ্যাত ফ্র্যাঙ্ক ক্যাপ্রিও। নিজ দেশে বড় বিড়ম্বনায় পড়েছে বাংলা ভাষাভাষী ভারতের নাগরিকরা। বাংলাদেশি অভিযোগে প্রায়ই হেনস্থার শিকার হচ্ছেন, কাউকে মারধরও করা হচ্ছে। বুধবার রাতে তেমনই এক ঘটনা ঘটেছে বাংলা অধ্যুষিত কলকাতায়। বাংলাতে কথা বলায় বেধড়ক মার খেয়েছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ঘটনা গড়িয়েছে আরও বহুদূর। ভারতের একাধিক গণমাধ্যম জানিয়েছে, শিয়ালদা ব্রিজের কাছেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থীকে হেনস্থা করেন হিন্দিতে কথা বলা এক দোকানদার। ঘটনার পর পুলিশেও অভিযোগ দিয়েছে তারা। খোদ কলকাতায় এমন ঘটনা ঘটায় ক্ষুব্ধ হয়েছেন রাজ্যটির জনগণ। ক্ষোভ ঝেড়েছেন রাজনৈতিক নেতারাও। জানা গেছে, বুধবার রাতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র শিয়ালদার কাছে মোবাইল সরঞ্জামের দোকানে যান। সেখানে দর কষাকষির এক পর্যায়ে চড়াও হন ওই দোকানদার। এ সময় তার সঙ্গে থাকা একজনকে মারধর করা হয় বলেও অভিযোগ উঠেছে। হামলাকারী দোকানদার ও তার সঙ্গীরা হিন্দি ভাষী বলে অভিযোগ করেছেন ওই ছাত্র। মারধরের শিকার ওই ছাত্র বলেন, হিন্দিতে বলছে বাংলাদেশি বলবো, কি করবি বল, কি করার আছে কর। এরপর আমায় মারল, আমার মোবাইল কেড়ে নিল, আমাদের একটা ছেলেকে আটকেও রেখেছিল। অন্য যুবক বলেন, আমাদের হোস্টেলের কিছু ছেলে মোবাইলের কভার কিনতে যায়, তখন একটা লোক আমাদের বাংলাদেশি বলে আখ্যা দেয়, তার জন্য আমরা প্রতিবাদ করি। সেই কারণে ছুরি বন্দুক দিয়ে আঘাত করে আমাদের। ওই ঘটনার পরে কয়েকজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র আহত হন। তাদের মেডিকেল কলেজে চিকিৎসা করানো হয়েছে। স্থানীয় থানায় অভিযোগের পর পুলিশও ব্যবস্থা নেয়ার কথা বলেছে। তবে এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে এলাকায়। বিষয়টি নিয়ে উদ্বেগ জানিয়েছেন রাজ্যটির বাংলা পক্ষের নেতা গর্গ চট্টোপাধ্যায়, বিজেপি নেতা সজল ঘোষ, সিপিএম নেতা সুজন চক্রবর্তী সহ আরও অনেকে। ইরানের নৌবাহিনীর ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ইউনিট নাসির ও গাদার নৌ ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং কাদের মাঝারি পাল্লার অ্যান্টি-শিপ ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে সমুদ্র পৃষ্ঠতলের লক্ষ্যবস্তুগুলোকে সফলভাবে ধ্বংস করেছে। ইরানি সেনা নৌবাহিনীর ইকতেদার নামে ক্ষেপণাস্ত্র মহড়ার মূল পর্যায়ে অব্যাহত রাখতে বিভিন্ন পাল্লার নৌ ক্রুজ ক্ষেপণাস্ত্র উপকূল ও নৌবাহিনীর জাহাজের ডেক থেকে নিক্ষেপ করা হয় এবং সেগুলো সফলভাবে ভারত মহাসাগরের উত্তরাংশ ও ওমান সাগরে থাকা লক্ষ্যবস্তুতে আঘাত আনে। বৃহস্পতিবার এ নৌ মহড়া অনুষ্ঠিত হয়, খবর বার্তা সংস্থা মেহেরের। এ ধাপের মহড়ায় নির্দেশিত ক্ষেপণাস্ত্রবাহী ক্রুজ জেনাভে এবং ডেস্ট্রয়ার সাবালান একসঙ্গে নাসির, গাদার ও কাদের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে সমুদ্র নির্ধারিত পৃষ্ঠতলের লক্ষ্যবস্তুকে সফলভাবে ধ্বংস করে। কাদের নৌ ক্রুজ ক্ষেপণাস্ত্র একটি মাঝারি পাল্লার স্টেলথ অ্যান্টি-শিপ ক্রুজ ক্ষেপণাস্ত্র, যার রয়েছে উচ্চ বিধ্বংসী ক্ষমতা ও নির্ভুল লক্ষ্যভেদী সক্ষমতা। একটি জাহাজ ও উপকূলীয় লক্ষ্যবস্তু মোকাবেলায় ব্যবহৃত হয়। আর গাদির নৌ ক্রুজ ক্ষেপণাস্ত্রটি একটি দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র। এটি রাডার এড়িয়ে চলতে সক্ষম অ্যান্টি-শিপ ক্রুজ ক্ষেপণাস্ত্র, যার রয়েছে উচ্চ ধ্বংস ক্ষমতা ও নির্ভুলতা। এটি শত্রুপক্ষের জাহাজ মোকাবেলায় ব্যবহৃত হয়। অন্যদিকে নাসির নৌ ক্রুজ ক্ষেপণাস্ত্র একটি স্বল্প পাল্লার রাডার এড়িয়ে যেতে সক্ষম অ্যান্টি-শিপ ক্রুজ ক্ষেপণাস্ত্র, যার রয়েছে উচ্চ ধ্বংস ক্ষমতা ও লক্ষ্যভেদী নির্ভুলতা। এটিও জাহাজ মোকাবেলায় ব্যবহার করা হয়। আগামী মাস থেকে রাশিয়ার সব মোবাইল ফোন ও ট্যাবলেটে ম্যাক্স নামে একটি রাষ্ট্র সমর্থিত মেসেজিং অ্যাপ বাধ্যতামূলকভাবে প্রি-ইনস্টল করা থাকবে। ইন্টারনেট নিয়ন্ত্রণ বাড়ানোর লক্ষ্যে বৃহস্পতিবার এই ঘোষণা দেয় দেশটির সরকার। এই অ্যাপটিকে হোয়াটসঅ্যাপের প্রতিদ্বন্দ্বী হিসেবে তুলে ধরা হলেও সমালোচকরা বলছেন, এটি নজরদারির জন্য ব্যবহার করা হতে পারে। রাশিয়া কিছুদিন আগে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে কল সীমিত করে দিয়েছে, কারণ বিদেশি মালিকানাধীন এসব প্ল্যাটফর্মকে তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সঙ্গে প্রতারণা ও সন্ত্রাসবাদ মামলায় তথ্য ভাগাভাগি করতে ব্যর্থ বলে অভিযোগ করেছিল। রাশিয়া 2022 সালে মেটাকে চরমপন্থী সংগঠন হিসেবে চিহ্নিত করলেও হোয়াটসঅ্যাপ ব্যবহার করা চলছিল। তবে রুশ কর্তৃপক্ষ কয়েকবার অ্যাপটিকে নিষিদ্ধ তথ্য না সরানোর কারণে শাস্তি দিয়েছে। নতুন ম্যাক্স অ্যাপটি সরকারি সেবাগুলোর সঙ্গে সংযুক্ত থাকবে এবং আগামী 1 সেপ্টেম্বর থেকে রাশিয়ায় বিক্রিত সব গ্যাজেট অর্থাৎ মোবাইল ফোন ও ট্যাবলেটে এই অ্যাপ বাধ্যতামূলকভাবে ইনস্টল থাকবে।
থাকবে। এদিকে বর্তমানে সব অ্যান্ড্রয়েড ডিভাইসে প্রি ইনস্টল থাকে রাশিয়ার নিজস্ব অ্যাপ স্টোর রুস্টোর। তবে আগামী 1 সেপ্টেম্বর থেকে সব অ্যাপল ডিভাইসেও বাধ্যতামূলকভাবে প্রি ইনস্টল করা হবে। এছাড়া আগামী 1 জানুয়ারি থেকে রাশিয়ায় বিক্রিত সব স্মার্ট টিভিতে লাইম এইচডি টিভি নামে একটি অনলাইন রাশিয়ান ভাষার টিভি অ্যাপ বাধ্যতামূলকভাবে প্রি ইনস্টল করা হবে। এই অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীরা রাশিয়ান রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেলগুলো বিনামূল্যে দেখতে পাবেন। যুক্তরাষ্ট্রের পণ্যে শুল্ক বৃদ্ধির ঘোষণায় বড় ধরনের ধাক্কা খেয়েছে ভারতের হীরা শিল্প। বিলাসবহুল এই পণ্যের সবচেয়ে বড় রপ্তানি বাজার যুক্তরাষ্ট্র। সম্প্রতি 50% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে ওয়াশিংটন, যার প্রভাব সরাসরি পড়েছে ভারতের হীরার শহর হিসেবে খ্যাত গুজরাটের সুরাটে। ফলে দিন দিন উজ্জ্বলতা হারাচ্ছে ভারতীয় হীরা শিল্প। বিশ্বের সবচেয়ে বড় হীরা প্রক্রিয়াজাতকরণ ও বিক্রয় কেন্দ্র সুরাট শহর, যা একসময় মধ্যস্থতাকারী ও ব্যবসায়ীদের পদচারণায় মুখর থাকত। তবে এখন সেই চিত্র পুরো উল্টো। শূন্য দোকান, নেই ক্রেতা কিংবা সরবরাহকারীদের ভিড়। 2023-24 অর্থবছরে ভারতের রত্ন ও গয়না রপ্তানির পরিমাণ ছিল $3,200 কোটি, যার মধ্যে 30% বেশি গিয়েছিল যুক্তরাষ্ট্রে। চীন, ইউরোপ ও মধ্যপ্রাচ্যে চাহিদা কমে যাওয়ার পর যুক্তরাষ্ট্রের শুল্কারোপ হীরা খাতের জন্য যেন মরার উপর খাড়ার ঘা। এ অবস্থায় হুমকির মুখে পড়েছে হাজার হাজার শ্রমিকের জীবিকা। ইন্ডিয়ান ডায়মন্ড ইনস্টিটিউটের চেয়ারম্যান দীনেশ নবাদিয়া বলেন, যুক্তরাষ্ট্র আমাদের সবচেয়ে বড় বাজার। ওখানে ভোক্তার চাহিদা বা আমদানি কমে গেলে তার সরাসরি প্রভাব পড়বে আমাদের উপর। হীরার বাজারে ভারতের সম্ভাবনা কাজে লাগাতে গত বছর উদ্বোধন করা হয় সুরাট ডায়মন্ড বোর্স, বিশ্বের সবচেয়ে বড় হীরা কেনাবেচা ও রপ্তানি কেন্দ্র। 66 লাখ বর্গফুট জায়গা জুড়ে তৈরি বিশাল এই কমপ্লেক্সটি, যেখানে কর্মসংস্থানের নতুন দিগন্ত খুলে যাওয়ার কথা ছিল, সেখানে এখন অনিশ্চয়তা ঘনিয়ে এসেছে। বাজার বিশ্লেষকরা বলছেন, শুল্কারোপ না কমলে এবং বিকল্প বাজার না খুঁজে পেলে ভারতের হীরা শিল্প দীর্ঘমেয়াদে সংকটে পড়তে পারে। চাকরি হারাতে পারেন 2 লাখ কর্মী। হীরা ব্যবসায়ীরা এখন পরিস্থিতি স্বাভাবিক হওয়ার অপেক্ষায়। তবে সে আশা কতটা বাস্তবসম্মত তা নিয়ে সংশয়ে ভুগছেন সংশ্লিষ্টরা। সহানুভূতিশীল আচরণ ও মানবিক দৃষ্টিভঙ্গির জন্য বিশ্বের সবচেয়ে দয়ালু বিচারক হিসেবে পরিচিতি পাওয়া অবসরপ্রাপ্ত মার্কিন বিচারক ফ্র্যাঙ্ক ক্যাপ্রিও মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 88 বছর। 2023 সালে ক্যাপ্রিওর অগ্ন্যাশয়ে ক্যান্সার ধরা পড়েছিল। এই রোগে চিকিৎসাধীন অবস্থাতেই গতকাল বুধবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট করা এক বার্তায় এ তথ্য জানিয়েছেন ফ্র্যাঙ্ক ক্যাপ্রিওর পরিবারের সদস্যরা। ফ্র্যাঙ্ক ক্যাপ্রিও যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ড অঙ্গরাজ্যের পৌর আদালতের বিচারক ছিলেন। আদালত কক্ষে নম্র, আন্তরিক, দয়ালু ও সহানুভূতিশীল আচরণ তাকে অন্যান্য বিচারকের থেকে পৃথক করে তুলেছিল। কোর্টরুমে তার বিচার কার্যের অনেক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এর জেরে যুক্তরাষ্ট্রের বাইরে বিশ্বজুড়ে মানুষজন তার সম্পর্কে জানতে পারে এবং তার ভক্ত হয়ে ওঠে। তিনি প্রায়ই শিশুদেরকে তার বেঞ্চে বসতে দিতেন। দরিদ্র আসামিরা কিভাবে জরিমানার অর্থ পরিশোধ করবেন সে ব্যাপারে আসামি পক্ষকে পরামর্শ দিতেন, এমনকি অনেক সময় তাদের ক্ষমাও করে দিতেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিতি পাওয়ার পর 2018 সাল থেকে 2022 সাল পর্যন্ত কট ইন প্রভিডেন্স নামের একটি রিয়েলিটি শো শুরু করেন ফ্র্যাঙ্ক ক্যাপ্রিও। ওই শোই তাকে বিশ্বজুড়ে তারকা খ্যাতি এনে দিয়েছিল। এতটাই জনপ্রিয় হয়ে উঠেছিল তার ওই অনুষ্ঠান যে সেটি রীতিমতো বিশ্বের সর্বোচ্চ মর্যাদাসম্পন্ন টেলিভিশন অনুষ্ঠানের পুরস্কার ডে টাইম এমি অ্যাওয়ার্ডের জন্য মনোনয়ন পেয়েছিল।